Securities actually it's a financial instrument by which company or corporation or government may raise their fund for a certain period of time in exchange of interest, in return of interest. That is, the purchaser or buyer of the securities to provide the fund to the government or the corporation. By purchasing the securities, they will receive the interest. And such securities are classified into two categories, like government securities and commercial securities. Government securities, by name we can gauge it is provided by the government. Government securities are issued by the government always, therefore are called government securities. These are classified into two categories: tax exempted government securities, taxable government securities. When the government declare this is called tax free or tax exempt government securities, in that case, when a purchaser or buyer the securities of government tax exempt government securities, no tax will be given on such interest. But in case of taxable government securities, on interest you have to pay tax, and government will deduct source tax at the rate of 5%. 5% rate source tax কেটে রাখে। আচ্ছা, বাট সেভিং সার্টিফিকেট আছে, সেভিং সার্টিফিকেটের ক্ষেত্রে হচ্ছে টিডিএস রেটটা 10%। সেভিং সার্টিফিকেট আছে গভর্নমেন্টের, তোমার সঞ্চয়পত্র ব্যুরো যেটা আছে, ন্যাশনাল সেভিং ব্যুরো, তারা গভর্নমেন্টের যে সেভিং সার্টিফিকেট গুলো সেল করে, বিভিন্ন ধরনের সেভিং সার্টিফিকেট আছে, পেনশনার সেভিং সার্টিফিকেট আছে, পরিবার সেভিং সার্টিফিকেট আছে, তারপর হচ্ছে তোমার 5 ইয়ার্স সেভিং সার্টিফিকেট আছে, 3 মান্থলি পেইড 3 ইয়ার সেভিং সার্টিফিকেট আছে। এগুলো হচ্ছে যে গভর্নমেন্ট এই সেভিং সার্টিফিকেট গুলো ইস্যুর উদ্দেশ্য হচ্ছে যে তারা ফান্ড কালেকশন করে, ইভেন ক্ষুদ্র ক্ষুদ্র দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জনের কাছে যে টাকা পয়সা গুলো আছে, এগুলোকে একত্রিত গভর্নমেন্ট করে, গভর্নমেন্ট কোনো একটা কাজ করে, তার বিনিময়ে তাদেরকে ইন্টারেস্ট দেয়। তো বর্তমানে সেভিং সার্টিফিকেট খুবই অ্যাট্রাকটিভ এই অর্থে ব্যাংকের ইন্টারেস্ট 9-6 করে দিয়েছে। 9-6 মানে ব্যাংকগুলো 9% রেটে তারা লোন দেবে, আর 6% রেটে তারা কি করবে, ডিপোজিট কালেক্ট করবে। তাহলে ব্যাংকে যদি তুমি টাকা রাখো, ইউ উইল গেট ম্যাক্সিমাম 6%। বাট গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ক্ষেত্রে বা গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেটের ক্ষেত্রে যেগুলো বললাম, এগুলোর মিনিমাম 9% আর সর্বোচ্চ 11.5% পর্যন্ত আছে। তাহলে তুমি গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেট পারচেজ করে 9% ইন্টারেস্ট পাচ্ছ, বাট ব্যাংকে টাকা রেখে তুমি 6% পাচ্ছ, তাহলে তুমি তো ব্যাংকে টাকা রাখবে না। এই কারণে গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেট বর্তমানে খুব অ্যাট্রাকটিভ। আচ্ছা, গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেটের ক্ষেত্রে সেটা হচ্ছে 10% টিডিএস কেটে রাখে। আমরা আসি কমার্শিয়াল সিকিউরিটিজ। কমার্শিয়াল সিকিউরিটিজ অলওয়েজ ইস্যুড বাই সার্টিফিকেট কি পোস্ট অফিস থেকে বিক্রি? হ্যাঁ, শুনো, গভর্নমেন্টের যে কোনো কিছু তাদের যে উইং আছে, সেই উইং এর হেল্প নিয়ে তারা কাজ করতে পারে। যেমন এই সেভিং সার্টিফিকেট, প্লিজ নয়েজ ইজ কামিং আউট, মেক শিওর ইউর মাইক্রোফোন ইজ অফ। আচ্ছা, যেটা বলছিলাম যে গভর্নমেন্টের কোনো একটা ইনিশিয়েশন they can implement through their wings, তাদের যতগুলো উইং আছে তারা সেটাকে ব্যবহার করে যে কোনো উদ্যোগ তারা ইমপ্লিমেন্ট করতে পারে। যেমন এই ক্ষেত্রে নরমালি হচ্ছে সঞ্চয়পত্র, আমি তোমাদেরকে অনলাইনে দেখিয়ে দেই, ন্যাশনাল কি বললাম, সেভিং ব্যুরো, এই যে জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তর। বেসিক্যালি they are the authority to issue the saving certificate, they are the authority। ঠিক আছে, জাতীয় সঞ্চয়
অধিদপ্তর, তারাই হচ্ছে অথরিটি। তাদের দেখো বিদ্যমান সঞ্চয় স্কিমের মধ্যে কি কি আছে। সঞ্চয়পত্রের সময় 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশন, প্রত্যেকটির নাম আমি বলেছি। ঠিক আছে, এখন এই জিনিসগুলো তারা কি করে, তারা বিভিন্ন ভাবে তারা সেল করতে পারে। যেমন আগে ছিল বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তারা এগুলো সেল করতে পারবে। তারপর এটা সরি সোনালী ব্যাংকের মাধ্যমে, তারপরে এখন অগ্রণী ব্যাংকও করেছে, অনেক প্রাইভেট ব্যাংকও আছে। তুমি ব্যাংকের মাধ্যমে এই সেভিং সার্টিফিকেট গুলো কিনতে পারবা। আবার পোস্ট অফিস থেকেও তুমি এই সেভিং সার্টিফিকেট গুলো কিনতে পারবা। পোস্ট অফিস থেকেও এই সেভিং সার্টিফিকেট গুলো তুমি কিনতে পারবা, এটাও তারা করেছে। এইগুলো ঠিক আছে। আচ্ছা, তারপর করেছে পোস্ট অফিসও কিছু তারা স্কিম চালু করেছে, এটার সাথে রেখে মিল রেখে। ঠিক আছে, এই তো মোটামুটি এটা দেখিয়ে দিলাম। আর এই আর কোনো প্রশ্ন আছে গভর্নমেন্ট সিকিউরিটিজ নিয়ে? কে যেন বলছিলা, উত্তর পেয়েছো? জি স্যার। Okay, thank you. Now we come to the commercial securities. Commercial securities, by name বোঝা যাচ্ছে only the commercial organization or enterprises they will issue the securities are called the commercial securities. That is, এই অথরিটিটা কারা? এই অথরিটি হচ্ছে কোম্পানি, যাদের আর্টিফিশিয়াল এন্টিটি আছে। ইভেন অবশ্যই তাদের এটা কি করতে হবে, এনবিআর এন্ড সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমতি নিতে হবে। কি করতে হবে? এনবিআর এন্ড সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমতি নিয়ে দে ক্যান ইস্যু দ্য ডিবেঞ্চার অর সিকিউরিটিজ। ইভেন কমার্শিয়াল অর্গানাইজেশন গুলো তারা যে সিকিউরিটিজ ইস্যু করে সেটাও দুই ধরনের। এটা খুব ভালো লাগছে। এটা না, এটা করেছিলাম, কানেক্ট করে দেখি। কমার্শিয়াল সিকিউরিটিজ দুই ধরনের, একটা হচ্ছে ডিবেঞ্চার আর একটা হচ্ছে জিরো কুপন বন্ড। ডিবেঞ্চারের নেচারটা কি? ডিবেঞ্চারের নেচার এটা হচ্ছে যে তোমার এই যে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের মতো একটা নির্দিষ্ট ডিবেঞ্চারের মেয়াদ হচ্ছে, তোমার একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে। সেই মেয়াদের জন্য তুমি যদি ডিবেঞ্চার পারচেজ করো, ওই মেয়াদ পর্যন্ত ইউ উইল গেট দ্য ইন্টারেস্ট। After the maturity of your debenture, you will refund the total value of the debenture. তুমি 1 লক্ষ টাকার ডিবেঞ্চার কিনেছো, সে ইসলামী ব্যাংকের ডিবেঞ্চার আছে, বন্ড আছে, তুমি 1 লক্ষ টাকা ইসলামী ব্যাংকের বন্ড কিনেছো, 5 বছর মেয়াদি, 5 বছর পর্যন্ত তুমি ইন্টারেস্ট পাবা। 5 বছর শেষে তোমাকে 1 লক্ষ টাকা তোমাকে দিয়ে দিবে। তোমার ডিবেঞ্চারটা তখন তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। এই ডিবেঞ্চার গুলো তোমার আবার আছে ট্রেডেবল আছে, নন ট্রেডেবল আছে। ডিবেঞ্চার গুলো কি আছে বললাম? ট্রেডেবল, নন ট্রেডেবল। ট্রেডেবল, নন ট্রেডেবল আই মিন যে তুমি শেয়ার মার্কেটে যেরকম শেয়ার ক্রয় বিক্রয় করা যায়, এই ডিবেঞ্চার গুলো ক্রয় বিক্রয় করা যায়। তোমার টাকার দরকার, তুমি এবার শেয়ার মার্কেটে সেল করতে পারো, বাট কোম্পানি রিটার্ন নেবে না, বাট তোমার মতো আরেকজন ক্রেতা তোমার কাছ থেকে কিনে নেবে। সেটা তুমি লসে বিক্রি করতে পারো, তুমি গেইনে বিক্রি করতে পারো, যে কোনো ভাবে তুমি বিক্রি করতে পারো, ইটস আপ টু ইউ। আচ্ছা, এবার আসি জিরো কুপন বন্ড। ও আচ্ছা, এখন ডিবেঞ্চারের ক্ষেত্রে আসি। ডিবেঞ্চারের ক্ষেত্রে তুমি ইন্টারেস্ট পাবা। আমরা তো এখানে ট্যাক্সে ইন্টারেস্ট নিয়ে কাজ করব, মানে ট্যাক্স নিয়ে কাজ করবো। তুমি যে ইন্টারেস্ট পাবা, যে কোম্পানি তুমি ডিবেঞ্চার কিনেছো সেই কোম্পানি তোমার কাছ থেকে টিডিএস কেটে রাখবে 5%। টিডিএস কেটে রাখবে কত পার্সেন্ট? 5% টিডিএস কেটে রাখবে। মানে এটা কি গ্রস আপ করা দরকার আছে? গ্রস আপ করে আমরা কি করব? আমরা টোটাল ইনকামের সাথে সেই পরিমাণ অ্যামাউন্ট যোগ করব। তারপরে আসে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের নেচারটা একটু ডিফারেন্ট। জিরো কুপন বন্ড হচ্ছে এটা সব সময় এই বন্ডের ফেস ভ্যালুর এখানে কোনো ইন্টারেস্ট নাই। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে নো ইন্টারেস্ট। যেখানে নো ইন্টারেস্ট সেখানে আমার কোনো ট্যাক্স নেই। সেখানে কি নাই? কোনো ট্যাক্স নেই। ঠিক আছে, কারণ ইন্টারেস্টই নাই, আমি কিসের উপর ট্যাক্স কালেক্ট করবো? ইন্টারেস্ট নাই। প্রশ্ন হচ্ছে যে স্যার ওয়াই উইল পারচেজ ইট, আমরা কেন তাহলে জিরো কুপন বন্ড কিনবো? জিরো কুপন বন্ডের নেচারটা হচ্ছে, সে ধরো একটা জিরো কুপন বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা।
জিরো কুপন বন্ডের ফেস ভ্যালু 1 লাখ টাকা, বাট এইটা মার্কেটে সেল হবে লেস দেন ফেস ভ্যালু। কি বললাম? লেস দেন ফেস ভ্যালু বা লোয়ার দেন ফেস ভ্যালু। মার্কেটে সবসময় বিক্রি হবে এটা লোয়ার দেন ফেস ভ্যালু। যেমন মার্কেটে এটা সে বিক্রি হচ্ছে সে এই জিরো কুপন বন্ডটা হচ্ছে তোমার 3 ইয়ার্স জিরো কুপন বন্ড। এটা মার্কেট ভ্যালু। এবার মার্কেট ভ্যালু হচ্ছে তোমার 70,000 টাকা। মার্কেট ভ্যালু হচ্ছে 70,000 টাকা। এবার তুমি এই বন্ডটা 70,000 টাকাতে কিনতে পারবে। কেনার পর at the end of 3 years, you will get the money equivalent to face value. That is টাকা 1 lakh. You have gained টাকা 30,000 for 3 years holding a zero coupon bond. বুঝতে পারলাম? জিরো কুপন বন্ড, জি স্যার। জিরো কুপন বন্ডের নেচার, এখানে এই 30,000 টাকা হচ্ছে কুপন। এই কারণে একে বলছে যে জিরো কুপন বন্ড। এখানে কোনো জিরো মানে জিরো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট না, জিরো ইন্টারেস্ট, দ্যাট ইজ নো ইন্টারেস্ট। এখানে তুমি কুপন পাবা। এখানে কত টাকার কুপন আছে? 30,000 টাকার কুপন আছে। তুমি যদি 3 বছর বন্ডটা হোল্ড করো দেন তোমার 30,000 টাকা লাভ হবে। তাহলে ক্লিয়ার? তাহলে জিরো কুপন বন্ডের ইন্টারেস্ট নাই, তার মানে এটার ইন্টারেস্ট আসবে না, তার মানে এর উপর কোনো ট্যাক্স নেই। এটা থাকলেও জাস্ট আমাকে কনসিডার করার কোনো দরকার নেই। বুঝতে পারলাম? জি স্যার। বুঝিনি স্যার, আরেকবার স্যার। কোথায় বুঝো না একটু বলো। জিরো কুপন বন্ড উইদাউট ইন্টারেস্ট, এটা বুঝলাম না। কোন, আমি যে এতক্ষণ ধরে বলেছি কোন জায়গাটাতে বুঝো না সেটা বলো। স্যার ইন্টারেস্ট না থাকলে কি ট্যাক্সও দিতে হবে না স্যার? আমি কিসের উপর ট্যাক্স দেব? আমরা কোথার উপর ট্যাক্স দেব? দেখো আমার হেডলাইন ভুলে গেলে যাবে না। আমি দেবো ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, তার উপর আমি ট্যাক্স দেব। সো আমার তো ইন্টারেস্টই নাই, তাহলে আমি ট্যাক্স কিসের উপরে দেব? জি স্যার। এবার বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। একটু স্পেসিফিকলি বললে তাহলে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এই জায়গায় আমার ইনকাম দাঁড়ালো কয়টা? মাত্র 2টা ইনকাম। একটা হচ্ছে ইনকাম ফ্রম ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইনকাম ফ্রম ডিবেঞ্চার। এই 2টা ইনকামের উপর আমাকে ট্যাক্স দিতে হবে। আর যদি 2টা ইনকাম থাকে তার উপর ট্যাক্স দিতে হবে না, টোটালি এক্সাম্পটেড, এগুলো ট্যাক্স এক্সাম্পটেড। তাহলে যদি প্রশ্নে থাকে যে ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইন্টারেস্ট ফ্রম ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিজ টাকা এত, আমাদের কনসিডার করার কোনো দরকার আছে? নেই। যদি থাকে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা যাবে টোটাল ইনকামের সাথে আমাদের অ্যাড হবে। যদি বলে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অর বন্ড, তাহলে আমাদের যাবে। জিরো কুপন বন্ড থাকলে আমাদের আসবে না। এই হচ্ছে আমাদের ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। খুবই ছোট, স্যালারি থেকে খুবই ঝামেলা কম, স্যালারিতে অনেক আইটেমস। আচ্ছা, একটু তোমাদের ফর ইউর ইনফরমেশন একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা যে গত দিন বা এর আগে যে স্যালারি ইনকাম ডিটারমিনেশনটা যে শিখেছি, এই ডিটারমিনেশনটা যেরকম হাউস রেন্ট, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স, কনভেনিয়েন্স অ্যালাউন্স,
and so on ঠিক আছে। এই যে আইটেম গুলোর উপর আমরা ট্যাক্স কোনটা লিমিট আছে, এই লিমিট এক্সিড করলে আমাদের টোটাল ইনকামের সাথে সাম আপ হয়েছে, এগুলো যে আমরা শিখেছি বা করেছি, এটা হচ্ছে একটা নন গভর্নমেন্ট এমপ্লয়ি। গভর্নমেন্ট এমপ্লয়ির জন্য একটা এসআরও আছে। এসআরও যেমন যে প্রথমত আসে যে এখানে প্রশ্ন জাগে, তাহলে স্যার দেশের প্রাইম মিনিস্টার, দেশের প্রেসিডেন্ট, দেশের স্পিকার, মিনিস্টার, তারপর মেম্বার অফ পার্লামেন্ট, তারা কি করে? তাদের ক্ষেত্রে একটা আইন আছে, সে আইনটা হচ্ছে এরকম যে তারা শুধুমাত্র তাদের বেসিক স্যালারির উপর ট্যাক্স দেবে। কি করবে? বেসিক স্যালারি, শুধু বেসিক স্যালারি। তার মানে এগুলোর আর একটার উপরেও কি দেওয়া লাগবে না, ট্যাক্স দেওয়া লাগবে না। আর কাদের? কাদের? গভর্নমেন্ট এমপ্লয়ীদের। নো 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 নো, সংসদ সদস্য নাকি মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, স্পিকার, মেম্বার অফ পার্লামেন্ট, মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, তাদের। আচ্ছা, এবার বলছে গভর্নমেন্ট এমপ্লয়ি, আবার ডিফাইন করে দিয়েছে হোয়াট দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি। 2015 যে স্কেল আছে, সেই স্কেল অনুযায়ী অর্থ মন্ত্রণালয় কাদেরকে স্কেলের আওতায় ফেলছে। যেমন ফেলছে বিভিন্ন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে ফেলছে, সেখানে ফেলছে পুলিশ বাহিনীকে ফেলছে, সেখানে ফেলছে তোমার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে, সেখানে ফেলছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে, এরকম অনেকেরই তারা ফেলছে। তারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি। গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে বলছে বেসিক স্যালারি আর হচ্ছে বোনাস। কি বললাম? বেসিক স্যালারি আর বোনাস, এই দুইটা ট্যাক্স দিতে হবে, আর কোনো কিছুর উপর দিতে হবে না, সবগুলো এক্সাম্পশন। তার মানে তুমি যত টাকা বাড়ি ভাড়া পাও, যত বড়ই গাড়ি পাও, তুমি যত কনভিন্স ফ্যাসিলিটি পাও, যাই কিছু পাও না কেন, সার্ভেন্ট অ্যালাউন্স পাও, হোয়াট এভার ইউ গেট, শুধুমাত্র বেসিক স্যালারি, বোনাস বা এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স, এই যে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স এর উপর দিতে হবে। এই দুইটা জিনিসের উপর, শুধু এই তিনটা জিনিসের উপর দিতে হবে, যে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স, এটার উপর দিতে হবে। বুঝতে পারলাম? তাহলে তোমরা যখন গভর্নমেন্ট এমপ্লয়ি হবা, তখন আবার মেডিকেল অ্যালাউন্সের উপর ট্যাক্স দিও না, হাউস রেন্টের উপর ট্যাক্স দিও না, অ্যাকোমোডেশনের উপর ট্যাক্স দিও না। ঠিক আছে? সবাই তো আশা করছি ইনশাআল্লাহ বিসিএস ভালো করবা, বিসিএস এ যাবা, তখন কিন্তু এগুলোর উপর ট্যাক্স দিতে হবে না। আবার যারা লিডার আছে, লিডার হবা, মেম্বার অফ পার্লামেন্ট হবা, সে কিন্তু শুধু বেসিক স্যালারির উপর ট্যাক্স দিবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আছি, মানে ট্যাক্সের শেষ নাই। এই যে মনে পড়লো বললাম, আবার যখন আরেকটা মনে পড়বে তখন আবার বলে দেবো। এখন তোমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, আমি যেগুলো বলছি এগুলো খাতায় নোট ডাউন করতে হবে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো গল্প করে তো বলছি, খেয়াল রাখা আশা করি সহজ হবে। পরীক্ষায় যদি আসে যে মিস্টার রহমান is a government employee and his basic salary are given below, দিয়ে সব দিয়ে দিলাম। এবার তুমি কি করলা? টাইম পাস করে মার্কস দিলাম 5। তখন চিন্তা করলা যে এত এলিমেন্ট দিয়েছে স্যার, মার্কস হচ্ছে 5। সব ওয়ার্কিং করে তার ট্যাক্স নির্ণয় করে চলে আসলা, পরীক্ষার হল থেকে বেরোলা, তখন দেখা গেল মিস্টার রহমান একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, শুধুমাত্র তার বেসিক স্যালারি, বোনাস আর এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের উপর ট্যাক্স দিতে হবে, এগুলো আর কিচ্ছু করতে হবে না। স্যার তখন কি বুঝবে? যে বুদ্ধি নাই, ছেলে টেকনিক্যাল না, ছেলে টেকনিক্যাল না, ঠিক আছে, ইন্টেলিজেন্ট না, শুধু বইটুকু, ঠিক আছে। আর অন্যেরটা খালি দেখে দেখে লেখে, সামনের খাতা যা করেছে সে নিজেও তা করেছে। তোমাদের একটা থিওরি হচ্ছে ও মরলে আমিও মরবো, এটা অবশ্যই ছাত্র জীবনে থাকে,
কিন্তু এই জায়গা থেকে বেরোয় আসতে হবে। ঠিক আছে? জি স্যার। মনে থাকবে? থাকবে স্যার। এর প্রশ্ন কিন্তু করব, বিশাল বড় প্রশ্ন করব, বলে দিচ্ছি। স্যার যে কই পেজের প্রশ্ন হবে সেই কই পেজের আনসারও হবে না, সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে? জি স্যার। যে কই পেজের প্রশ্ন হবে সেই কই পেজের আনসারও হবে না। স্যার এটা যদি আমাদেরকে একটু প্র্যাকটিস তাহলে করাইতেন। এক্সাম ইজি হবে নাকি ডিফিকাল্ট হবে? ডিফিকাল্ট স্যার। ডিফিকাল্ট হবে? ইজি হবে স্যার, ইজি। তাহলে প্রশ্ন ছোট করে দেব, লিখতে হবে বেশি। না স্যার, প্রশ্ন বড় উত্তর ছোট। তাহলে ইজি হবে? জি স্যার। স্যার আসলে প্র্যাকটিস না করলে তো কোনো কিছুই বলা পসিবল না। বুঝতে পারলে ইজি হবে না। যে জিনিসগুলো আমি বলে দিচ্ছি, যেমন তোমাকে 36টা আইটেম দিয়ে মানে বলে দিলাম যে শিরিন শারমিন ইজ এ স্পিকার অফ ন্যাশনাল পার্লামেন্ট, আর স্যালারি সবকিছু দিয়ে দিলাম। বেসিক স্যালারি থেকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, আরো বিষয় আছে তো। সে ধরো শিরিন শারমিনের বেসিক স্যালারি হচ্ছে ৭৮,০০০ টাকা। আচ্ছা আসি, দেখে আসি, পরীক্ষায় ফেল করবো না পাস করবো, দেখে আসি। শিরিন শারমিন স্পিকার অফ ন্যাশনাল পার্লামেন্ট। হ্যাঁ, এবার তার তো অনেক বেনিফিট, সব বেনিফিট তুলে দিলাম। তাহলে প্রশ্নটা কি বড় হবে না? কি হবে? বড় স্যার অনেক বড় হবে। তার বেসিক স্যালারি বলে দিলাম যে ৭৮,০০০ টাকা পার মান্থ। এবার তার ট্যাক্স কত হবে? ৮,০০০ মাল্টিপ্লাই কত, ১২, তাই তো? জি স্যার। ৯,৩৬,০০০ টাকা। এবার আসি আমরা, তাহলে কিভাবে করব? অন ফার্স্ট কত টাকা? ২.৫ লাখ। 3 লাখ। 3 লাখ টাকা। ৩ লাখ। 3 লক্ষ টাকা স্যার। ৩ লক্ষ টাকা। আরো কি বাড়বে নাকি এটাই রাখবো? তাই স্যার। জি না, ফেল। স্যার 4 লাখ টাকা। স্যার এখানে হবে হচ্ছে 3.5 লাখ, কারণ সে একজন মেয়ে। হ্যাঁ, এতক্ষণে কেন? ফেল করার পর এটি বলছি, পরীক্ষার হল যাবা, তারপর সব বের হয়ে যাবে। হ্যাঁ, ওখানেই হয়। বলছি শিরিন শারমিন, খেয়াল রাখতে হবে। মহিলা মানুষ। ঠিক আছে? তো আর এখানে কত হবে? 3,50,০০০ টাকা। এবার সে ধরো এখানে এমনি একটা নরমাল ব্যক্তির কথাই যদি বলে দিলাম মিসেস রহমান, তো কি রহমান, হ্যাঁ। কিন্তু মিসেস রহমান খেয়াল রাখতে হবে।
তার মানে কি অন ফার্স্ট 3.5 লাখ টাকার উপর 0% হবে। খেয়াল রাখতে হবে পরীক্ষায় 0% হবে, 0 টাকা। যদি হয়তো মিস্টার রহমান তাহলে 3 লাখ। তাহলে 3 লাখ হতো, তাহলে 3 লাখ হতো। আবদুল্লাহ ঠিক আছে? জি স্যার। আমি তো এগুলো বলে দিচ্ছি, এরকম না যে কোনো টেকনিক আমি হাইড করে তোমাদের পরীক্ষায় দিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, আমি সব টেকনিক তোমাদের বলে দিচ্ছি, এগুলোই পরীক্ষায় দেবো, আবার এগুলোই তোমরা ভুল করবা। ডিক্লেয়ার দিয়ে বলে দিচ্ছি, তাও তোমরা নিজেদেরকে কারেক্ট করতে পারো না। বলে দিলাম মিস্টার রহমান হু ইজ 65 years old। তাহলে কি কি হয়ে যাবে? ফার্স্ট 3.5 লাখ। রাইট রাইট, 3.5 লাখ। Women and age 65 or above people 3.5 lakh. Mr. Rahman is a gazetted wounded freedom fighter 4,75,000. ঠিক আছে, জি স্যার। সব বলে দিয়েছি, আর কোনো টেকনিক বাদ নেই। এই যে দেখো এখানে একটা প্রবলেম, মিস্টার রহমান এজ 47 ইজ এ নন গভর্নমেন্ট এমপ্লয়ি, একদম স্পেসিফিক করে দেওয়া হয়েছে। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি করে দেওয়া হতো তাহলে এক ধরনের হতো, নন গভর্নমেন্ট করা হয়েছে তাহলে আরেক ধরনের হবে। এই তো তোমরা পারবা, হতাশ হয়ে না। মাঝে মাঝে একটু নেগেটিভ বলি যেন ইউ বিকাম মোর কনসাস। আমরা কি আজকে প্র্যাকটিস করতে পারি স্যার? হ্যাঁ প্র্যাকটিস করবো তো, কে বলছে প্র্যাকটিস করবো না? যদি আমি 11টার সময় ক্যাম্পাসে যাব, প্র্যাকটিস করবো তো অবশ্যই। স্যার একটা প্র্যাকটিস করলে ভালো। হ্যাঁ, এখন আমরা আগে ইনকাম বের করব, তারপর সেই ইনকামের উপর ট্যাক্স। ঠিক আছে, এখানে আমাদের ইনকাম আমরা পেয়ে গেছি, কিন্তু প্রত্যেকটা ইনকামের সাথে কিছু অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার আছে, যে এক্সপেন্ডিচার গুলো অ্যালাউড বাই দ্য ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ফর ট্যাক্স পারপাস। মানে সেই অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার কি, যে তার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে না। এখানে দুইটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার আছে, কি আছে? There are two allowable expenditure. By expense I বলে এখানে allowable expense। একটা হচ্ছে ব্যাংক কমিশন, কি বললাম? ব্যাংক কমিশন। ব্যাংক কমিশন অথবা চার্জ, কমিশন পাবলিক চার্জ, ফর কালেক্টিং ইন্টারেস্ট। দাও তো ভাগা নেই, দাও দাও কালেক্টিং ইন্টারেস্ট। এটা হচ্ছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল। কেন করে ফির খান? হ্যাঁ এরপর আর হোয়াইট বোর্ডে ক্লাস নিব না, তোমরা ক্লাসরুমে এনশিওর করবা প্রজেক্টর যেন থাকে। কি বললাম? জি স্যার। কি বলছেন? হোয়াইট বোর্ডের চেয়ে প্রজেক্টরে লিখে ক্লাস নিব, বেটার না? ওকে স্যার। ক্লাসরুমে যাব, বাট হচ্ছে ক্লাসরুমে বসে
তোমার যদি প্রজেক্টরে ক্লাস নেই, আমি মনে করি সেটা মোস্ট ইফেক্টিভ হবে। স্যার আপনার একটা ক্লাসও কিন্তু আপনি একটা প্রজেক্ট দিয়ে প্রেজেন্টেশন দিয়ে কিন্তু আপনার মানে বিভিন্ন আরো বেসিক ক্লাসগুলো কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে একবার কষ্ট করলে। আমাদেরও ভালো হবে, আপনারও ভালো হবে। একবার কষ্ট করলে। জি স্যার। কিন্তু এইবার ফার্স্ট টাইমই তোমাদের নিচ্ছি। আর আরেকটা প্রবলেম হচ্ছে, এর আগে যত ক্লাস নিয়েছি আমার আমার ক্যাম্পাসের এই যে করোনায় এই আমার কম্পিউটারটা খেয়ে ফেলছে। এই হার্ড ডিস্ক ক্র্যাশ হওয়ার কারণে আমার সব চলে গেছে, কোনো ডকুমেন্টস নেই, সব নতুন করে লিখতে হচ্ছে বা তৈরি করতে হচ্ছে। যদি কিছু থাকতো তাহলে আরেকটু ইজিয়ার হতো। আবার আমার এই একই জিনিস কেন যেন আমার কাছে তোমাদের কাছে ডিফারেন্ট হলো, আমার কাছে আবার কেন যেন একটা আলাদা লাগে। প্রতিনিয়ত দেখা গেল যে তোমাদের এইভাবে ক্লাস নিচ্ছি, আরেকটা ব্যাচ আসলে দেখা গেল তাদের আবার আরেক স্টাইলে ক্লাস নিবে। নতুন একটা জিনিস আসছে, যদি শিখতে পারি সেটাই ক্লাস নেবে। আশ্চর্য হওয়ার মতো। ড্যাশবোর্ড, পাওয়ার বি, নেটে সার্চ দিয়ে দেখবা পাওয়ার বি। দেখবো, সময় নাই তো, না আজকাল দেখাবো না। সেগুলোতে আরো ভালো। তারপর ডিজিটাল বোর্ড আছে, সেটা তো এক্সিলেন্ট, অনেক দাম, কেনার চেষ্টা করেছিলাম, পারিনি। 2.5 লাখ টাকা মিনিমাম, তাও ইতালিতে দেখলাম, মানে 50% দিয়ে। সেটা হচ্ছে ডিজিটাল বোর্ড, সেটা কাজ নিয়ে আরো মজা। যাই হোক, সেটা এক সময় হবে হয়তো বা কোনোদিন। অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হচ্ছে এখানে দুইটা, তার মানে এখানে যে ইনকামটা হবে সেই ইনকাম থেকে দুইটা এক্সপেন্স তুমি এলাও, মানে বাদ দেওয়া যাবে। আর বাদ বাকি কোনো ইনকাম মানে এক্সপেন্স হলে সেটা বাদ দেওয়া যাবে না। প্রথম হচ্ছে ব্যাংক কমিশন আর চার্জ ফর কালেক্টিং ইন্টারেস্ট। দ্যাট ইজ, তোমার যে এই গভর্নমেন্ট সিকিউরিটিজ বা কমার্শিয়াল সিকিউরিটিজ তুমি যদি পারচেস করো, তার জন্য ইন্টারেস্টটা এটা সম্পূর্ণ টোটাল ব্যাংকিং চ্যানেলে হয়। ব্যাংকিং চ্যানেলে হওয়ার কারণে ব্যাংক যে ইন্টারেস্টটা কালেক্ট করে দেবে, তোমার কাছ থেকে একটা চার্জ দিবে, তাহলে সেটা তুমি এখান থেকে বাদ দিতে পারবে। ব্যাংক যে পরিমাণ তোমার ইন্টারেস্ট কালেকশনের জন্য চার্জ নেবে। বুঝতে পারলাম? বুঝে আসেনি? হ্যালো স্যার আর একবার যদি বলে দিতেন স্যার ভালো। বলছি যে ব্যাংক, আগে শুনো, অনেকে আছে মনে হয় যে আমি বলার সাথে সাথে লিখতেছে, এবাদুল্লাহ মনে হয় সেই কাজটাই করছে। আমি বলছি যে এই যে সিকিউরিটিজ গুলো টোটাল ব্যাংকিং চ্যানেলে হয়। এখন ব্যাংক যখন তোমার ইন্টারেস্টটা সরকারের কাছ থেকে বা এই কমার্শিয়াল ইনস্টিটিউটের কাছ থেকে বা এন্টারপ্রাইজের কাছ থেকে যখন ইন্টারেস্টটা কালেক্ট করে তোমার অ্যাকাউন্টে দিবে, তখন সে কিছু চার্জ নিতে পারে। সে বলতে পারে যে আমি ইন্টারেস্টটা কালেক্ট করে দিচ্ছি, তো কিছু চার্জ আমাদের আছে। সেই চার্জটা তুমি এখান থেকে বাদ দিতে পারো, এই ইন্টারেস্ট ইনকাম থেকে তুমি এই চার্জটা বাদ দিয়ে তার পরিমাণ অ্যামাউন্ট, সে তুমি এখানে গভর্নমেন্ট সিকিউরিটিজ বা কমার্শিয়াল সিকিউরিটিজ থেকে তুমি ইন্টারেস্ট পেয়েছো 10,000 টাকা, বাট ব্যাংক চার্জ কেটেছে এখানে 100 টাকা ইন্টারেস্ট কালেকশন পাবো। তুমি এবার 100 টাকা বাদ দিতে পারবা। দ্যাট ইজ 9,900 টাকার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। কি করতে হবে? 9,900 টাকার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে তোমার টোটাল ইনকাম। বুঝতে পারছি এবারে আব্দুল্লাহ? জি স্যার, বুঝছি স্যার। আরেকটা হচ্ছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল ফর ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ। তুমি যদি এই সিকিউরিটিজ গুলো ব্যাংক থেকে লোন নিয়ে কিনো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তুমি যদি এই সিকিউরিটিজ গুলো ব্যাংক থেকে লোন নিয়ে কিনো, সেক্ষেত্রে লোনের ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্টটা এখান থেকে বাদ দেওয়া হবে। কি বললাম? সেই ইন্টারেস্টটা এখান থেকে বাদ দেওয়া যাবে। এখন তুমি ব্যাংক থেকে লোন নিয়ে তুমি একটা সিকিউরিটিজ কিনেছো, সেটার নাম হচ্ছে ট্যাক্স এক্সাম্পট গভর্নমেন্ট সিকিউরিটিজ। কি কিনেছো? ট্যাক্স এক্সাম্পট গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনেছো। ইন্টারেস্ট এখান থেকে বাদ দেওয়া যাবে না। তোমার ট্যাক্স এক্সাম্পট গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ইন্টারেস্ট কালেকশন ব্যাংক করতে যায়, তোমার চার্জ দিয়েছে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ তার ইনকামটাই তুমি ট্রিট করছো না। সো তাহলে তার পারপাসে যদি কোনো এক্সপেন্স হয়, সেটা তুমি বাদ দিতে পারবে না। স্যার বলছি না আর আবারও বলছি, এই ব্যাংক কমিশন বা চার্জের ক্ষেত্রে যেটা বলছি,
সেটা হচ্ছে দেখো এখানে ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজের ইন্টারেস্টটা কি আমাদের তার উপর ট্যাক্স দিতে হবে? হবে না। অথবা ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি যদি তুমি পারচেজ করো তার উপর ইন্টারেস্ট পেলে সেটা তো ট্যাক্স দিতে হবে না, সেটা টোটালি এক্সাম্পটেড। আর যদি সেই ইন্টারেস্টটা ব্যাংক কালেকশন করতে যায় কোনো চার্জ নাই, সেইটা কিন্তু আবার তুমি অ্যালায়েবল এক্সপেন্ডিচারের মধ্যে দিতে পারবে না, কারণ ওই ইনকামটাই তুমি ওই ইন্টারেস্টটাই তুমি ইনকাম আকারে ট্রিট করছো না বা দেখাচ্ছ না। গভর্নমেন্ট তোমাকে বলে দিল এই ইন্টারেস্টের উপর তোমার ট্যাক্স দিতে হবে না, সো সেই ইন্টারেস্ট কালেকশনের এক্সপেন্ডিচার তুমি কিন্তু সেটাকে বাদ দিতে পারবে। একইভাবে এই ক্ষেত্রে বলছি যে ইনভেস্ট বরোড ক্যাপিটাল ফর ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ। তুমি যদি ব্যাংক থেকে ক্যাপিটাল বোরো করে বা লোন করে যদি তুমি সিকিউরিটিজে ইনভেস্ট করো, তাহলে ব্যাংক সেই বরোড ক্যাপিটালের উপর ইন্টারেস্ট চার্জ করবে, সেই ইন্টারেস্টটা তুমি বাদ দিতে পারবে, এটা অ্যালায়েবল। বাট তুমি যদি ব্যাংক থেকে লোন নিয়ে ট্যাক্স এক্সাম্পট সিকিউরিটিজ কিনো, এই সিকিউরিটিজের ইন্টারেস্টের উপর তো তোমার সরকার ট্যাক্স নেবে না, সো তাহলে সেইটার উপর যদি তোমার ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্ট অ্যালায়েবল না। বুঝতে পারলাম? আচ্ছা, এখন এই যে সিকিউরিটিজ গুলো আছে তার পাশাপাশি ইন্টারেস্ট অন সেভিং সার্টিফিকেট টিডিএস রেটটা হচ্ছে 10%। তাহলে যদি কোনো ব্যক্তির ইনকাম থাকে এরকম যে ইন্টারেস্ট অন সেভিং সার্টিফিকেট থেকে তার 900 টাকা ইনকাম হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি সে 1000 টাকা হয়েছিল, 900 টাকা সে পেয়েছে, 10% টিডিএস কেটে রেখে তাকে দিয়েছে। এটা এই জায়গাতে আমাদের ট্রিট করতে হবে। এখন আমরা একটা এক্সারসাইজ দেখবো, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। From the given information, compute the income chargeable under the head income from interest on securities from Mr. Mahmood for the income year 2019 and 20. Income from interest on tax exempt government securities. Income from interest from tax exempt government securities. কত টাকা? 10,000. 13% on tax exempt government securities to the extent of টাকা 60,000. কত এটা? 13% on tax exempt government securities to the extent of টাকা 60,000. 13% tax exempt government securities আছে কত টাকা? 60,000 টাকা। Income from interest on taxable government securities. Income from interest on taxable government securities. কোন কালার দেওয়া যায়? Income from interest on taxable government securities. 10% taxable government securities to the extent of taka 45,000. Income from interest on debenture. এই ইনকাম গুলো তোমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটু আইডেন্টিফাই করে ফেলছি যেন আমাদের জন্য সহজ হয়। গাঢ় পাচ্ছি না। এটা হচ্ছে 8% ডিবেঞ্চার। আমরা আবার শেষ হয়নি। আবার চলে গেছে। হ্যালো, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে জি স্যার। মেয়ে মোবাইল নিয়ে কাজ করছে,
তো মাঝে মাঝে ও কাজের ফাঁকে ফোন লক হয়ে যাচ্ছে, তখন দৌড়ে চলে আসতেছে যে ইয়া করে দাও, ওই টাচ করে দাও, আমার বৃদ্ধাঙ্গুলি আছে তো সেখানে টাচ করে দাও। খুব বিরক্ত হয়, বাবা তোমার এই টাচটা না। এই তো এগুলো ইনকাম আছে। হ্যাঁ কোন ক্লাসে পড়ে স্যার ও? হ্যাঁ, আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? ও পড়ে, ও তো ছিল কেজিতে, কিন্তু কালীন তো কেজিতেই আছে, ওয়ানে আর যায়নি। জি স্যার। তাহলে দেখো আমাদের এই ইনকাম গুলো আছে, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্স এবং গভর্নমেন্ট সিকিউরিটিজ, এর উপর ট্যাক্স দিতে হবে, বলে দিয়েছে ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ। একদম লাগবে ট্যাক্স দেওয়া? না স্যার। হ্যাঁ, তাহলে আমরা লিখবো মিস্টার মাহমুদ অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার কম্পিউটেশন অফ টোটাল ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, বা টোটাল ইনকাম আগে দিই। আচ্ছা, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, এটা সেকশন 22 আর 23 আছে। ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ 10,000, ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটি 10,000। আচ্ছা, এই একটা আরেকটা ইনকাম আছে দেখো, 13% অন ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ টু দ্য এক্সটেন্ট অফ টাকা 60,000। আচ্ছা, তোমাদেরকে অনেক সময় যেটা দেয়া হয় যে টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ দেয়া হয়, আবার ইন্টারেস্টের পরিমাণ দেয়া হয়। যদি ইনভেস্টমেন্টের পরিমাণ দেয়া হয় অবশ্যই ইন্টারেস্ট রেট থাকবে, থাকতেই হবে। তখন সেই ইন্টারেস্ট দিয়ে ইনভেস্টমেন্টের সাথে আমরা ক্যালকুলেট করে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে পারবো। যেমন প্রথমটাতে দিয়েছে ডাইরেক্ট ইন্টারেস্ট দিয়েছে, দেখো ইনকাম ফ্রম ইন্টারেস্ট, ডাইরেক্ট ইন্টারেস্ট দিয়েছে এখানে, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ। পরেরটাতে কি করেছে 13% অন ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ টু দ্য এক্সটেন্ট অফ টাকা 60,000। তার মানে 60,000 টাকার ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে, যেটার ইন্টারেস্ট রেট কত 13%। তাহলে এইটাও ট্যাক্স এক্সাম, দ্যাট ইজ এটার উপরও ট্যাক্স দিতে হবে না। সো তাহলে 60,000 মাল্টিপ্লাই 13% কত হয় 7,800। তাহলে টোটাল হচ্ছে 17,800, লেস এক্সামটেড ফুল 17,800। তাহলে আমাদের এখানে কিছু আসবে না, কিছু আসবে না। ঠিক আছে, এটা তো ফুললি এক্সামটেড। স্যার এটা ক্লিয়ার? আমরা ক্লিয়ার করব। সেকেন্ড এন্টিটিটা বুঝে নাই। আচ্ছা, সেকেন্ডটা আমি বলছি, sometimes you are given the interest and sometimes you are given the investment amount with interest rate. When you are given the investment with interest rate, then you have to calculate the interest. তো প্রথমটাতে ডাইরেক্ট ইন্টারেস্ট তোমাকে দিয়ে দিয়েছে 10,000, পরেরটাতে 13% রেট, বাট টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার 60,000। তাহলে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটি। তাহলে 60,000 এর 13% কত 7,800, আর আগেরটাতে ডাইরেক্ট ইন্টারেস্ট তারা বের করে দিয়েছে। সো তাহলে আর ইনভেস্টমেন্ট তো দরকার নেই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দুইটাই হচ্ছে ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ, তো দুইটাই আমার ফুললি এক্সামটেড। পরেরটা হচ্ছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ বলে দিয়েছে ট্যাক্সেবল, আর লাগে না, তার মানে এর উপর ট্যাক্স দিতে হবে। এখানে বলে দিয়েছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইনকাম ফ্রম ইন্টারেস্ট, তার মানে কি তোমাকে এই অ্যামাউন্টটা কি ইনভেস্টমেন্ট না ইন্টারেস্ট? অ্যামাউন্টটা কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট। সো আমরা সরাসরি দেব ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ। কি করতে হবে, এটা ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটির ইন্টারেস্ট 19,000 আছে, তার মানে এখান থেকে গভর্নমেন্ট 5% কি করেছে কেটে নিয়েছে, টিডিএস, তারা টিডিএস কেটেছে। সো এটাকে গ্রস আপ করতে হবে। গ্রস আপ করার ফর্মুলাটা কি? ইন্টারেস্ট ডিভাইডেড 1 মাইনাস ট্যাক্স রেট। তাহলে 19,000 কে 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে ভাগ করো, 20,000 টাকা চলে আসবে।
গ্রসিং আপ অ্যামাউন্ট আসবে। আমি আবারও বলছি, ইনকাম ফ্রম ইন্টারেস্ট ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ টাকা 19,000 তোমাকে দিয়েছে, তার মানে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি যে উই নো 5% TDS rate is applicable on interest on taxable government securities, তার মানে তোমাকে নেট অ্যামাউন্টটা তোমাকে দেওয়া হয়েছে, সো তোমাকে এটাকে গ্রস আপ করতে হবে। গ্রস আপের ফর্মুলাটা হচ্ছে 19,000 ইন্টারেস্ট ডিভাইডেড 1 মাইনাস ট্যাক্স রেট, অথবা আমি এখানে দিয়েছি যে ফর্মুলা সেটাতে করলেও হবে। এটাতে বেশি ঝামেলা, 100 ভাগ 100 মাইনাস 5 মাল্টিপ্লাই 19, তার যেটা সুবিধা হয় সে অনুযায়ী করবা। তাহলে 20,000 টাকা গ্রস আপ অ্যামাউন্ট। 10% ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ টু দ্য এক্সটেন্ট অফ টাকা 45,000, বলো তো এটা কি ঘটনা? 10% ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ টু দ্য এক্সটেন্ট অফ টাকা 45,000, তার মানে 25,000 টাকার তুমি গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনেছো যার উপর 10% ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটি মানে 10% ইন্টারেস্ট রেট। সো তুমি সরাসরি তাহলে 45,000 মাল্টিপ্লাই 10% কত হলো? 4500। তুমি সরাসরি এখানে দিতে পারো ইন্টারেস্ট অন 10% গভর্নমেন্ট সিকিউরিটিজ 45,000 মাল্টিপ্লাই 10% 4500। এটা তো গ্রস আপ দরকার নাই, তুমি ডাইরেক্ট ইন্টারেস্ট রেট ফেলে দিচ্ছ। এটা গ্রস আপ দরকার আছে? তুমি তো টোটাল ইনভেস্টমেন্ট ফিগার পেয়েছো, তার সাথে ইন্টারেস্ট অ্যামাউন্টটা কি করছো? ইন্টারেস্ট রেটটা মাল্টিপ্লাই করছো, এটাই তো গ্রস অ্যামাউন্ট। এটাই গ্রস অ্যামাউন্ট 4500, তাহলে হচ্ছে 24,200 টাকা। কোনো প্রশ্ন? ওকে, নো কোশ্চেন্স, তার মানে কি বেটার আন্ডারস্ট্যান্ড। তারপর হচ্ছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, তোমাকে সরাসরি ইনকাম দিয়েছে, ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কত টাকা? 23,940 টাকা। এর উপর কি কেটেছে? 5% ট্যাক্স কেটেছে। তাহলে আমরা দেব ইনকাম অন ডিবেঞ্চার, ইনকাম অন ডিবেঞ্চার 23,940 কি আমরা গ্রস আপ করব। গ্রস আপ করলে আসে আমাদের 25,200। কি আসে? 25,200। এর উপর কি আমার ডিবেঞ্চারের উপর কি দিতে হবে? ট্যাক্স দিতে হবে না, এটা কমার্শিয়াল সিকিউরিটিজ। 8% ডিবেঞ্চার টু দ্য এক্সটেন্ট অফ টাকা 20,000। এখানে এটা জাস্ট মোর মানে ক্লিয়ারের জন্য বারবার এই জিনিসগুলো দিয়েছি যে যেন তোমার জন্য ক্লিয়ার হয়। 8% ডিবেঞ্চার টু দ্য এক্সটেন্ট অফ টাকা 20,000, তার মানে 20,000 টাকা তুমি ডিবেঞ্চার কিনেছো 8% ইন্টারেস্ট রেট। এখানে কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্ট না, এটা কিন্তু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। সো পরীক্ষায় বি কেয়ারফুল টু ডিটারমাইন হুইচ ওয়ান ইজ ইন্টারেস্ট অ্যামাউন্ট, হুইচ ওয়ান ইজ ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। সো 80,000 টাকার 8% যদি তুমি অ্যাপ্লাই করো, ইন্টারেস্ট অন 8% ডিবেঞ্চার 20,000 মাল্টিপ্লাই 20,000 মাল্টিপ্লাই 8% কত? 1,600 টাকা। এটি তো গ্রস অ্যামাউন্ট, এই 1,600 টাকা এটা গ্রস অ্যামাউন্ট, এটা তুমি পাওয়ার কথা। বাট যদি তুমি যখন ইন্টারেস্ট পাবা 1,600 থেকে তারা 5% টিডিএস কেটে বাদ বাকি টাকা তোমাকে দিবে। এটা 400 টাকা কম, 160 90 টাকা তোমাকে কম, 80 টাকা তোমাকে কম দিবে। তার মানে 1,520 টাকা দেবে তোমাকে। এখানে যদি ব্যাংক দিত 1,520 টাকা দিত, তখন এটা আমাদের গ্রস আপ করে 1,600 করতে হতো। তারপর বলছে ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড টাকা 15,000, এটা কি ট্যাক্স দিতে হবে? জিরো কুপন বন্ড আমরা এখানে ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড মাইনাস এক্সাম্পটেড ইন ফুল 15,000, তাহলে টোটাল ইনকাম কত আসছে? 51,300 টাকা। এবার বলো, এবার কোনো প্রশ্ন আছে কিনা টোটালের উপর? আজকে শেষ করব, কালকে এটার উপর আরো একটা বা দুইটা এক্সাম্পল দেখে আমরা আবার পরের চ্যাপ্টারে চলে যাব। এই স্যার ইন্টারেস্ট ফ্রম স্যার ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 23,940, স্যার এটা কি মানে 25,000? হ্যাঁ, এটা তোমাকে, তুমি যখন ডিবেঞ্চার থেকে ইন্টারেস্ট পেয়েছো, আমরা তো এর আগে পড়ে আসলাম। এই যে দেখো কোথায় পড়ে আসছি, এখানে পড়ে আসছি। দেখো এখানে যখন ডিবেঞ্চার থেকে তুমি ইন্টারেস্ট পাবা তখন টিডিএস কত পার্সেন্ট কাটবে? 5%। টিডিএস 5% কাটবে, 5% কাটবে না টিডিএস? 5%। হ্যাঁ, সো তাহলে তুমি
তোমাকে যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে সেটা আফটার ডিডাকশন অফ দ্য ট্যাক্স এট দ্য রেট অফ 5%, তাহলে 23,000 কোথায় 23,940 টাকা দেওয়া হয়েছে, তোমাকে কত পার্সেন্ট দেওয়া হয়েছে? 95% দেওয়া হয়েছে, এটিকে আবার 100% কনভার্ট করতে হবে। Am I clear? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো। ওকে স্যার। তাই আর একটা প্রশ্ন ছিল স্যার ক্লাসগুলো কি রাতে নেওয়া যায় না স্যার? রাতে নেওয়া যায়, রাতে নিলে আমার জন্য সবচেয়ে ভালো, বাট রাতে হচ্ছে আপনি মনে হয় জেলা শহরে থাকেন, ওয়াইফাই ইউজ করেন, অনেক আছে আপনার বন্ধুরা, আপনার খুব নিয়ার এন্ড ডিয়ার ফ্রেন্ডরা আছে বাইরে, আপনার উঠানে রাস্তায় তারা বসে ক্লাস করে, কারণ নেটওয়ার্ক প্রবলেম। জি স্যার, দিনের বেলা কাজ থাকে তো একটু। হ্যাঁ, এই কারণে দিনের বেলা ক্লাস নিতে হচ্ছে। দিনের বেলা ক্লাস, এই সকালে ক্লাস নেয় আমার জন্য একটু সমস্যা, কিন্তু কিছু করার নাই। সমস্যা আবার কিসের? বেতন পাচ্ছি। আমি ক্লাস মিস যাচ্ছে তো অনেক স্যার, হ্যাঁ জেনে বলতেছিলাম ক্লাস অনেকগুলো মিস যাচ্ছে তো এই জন্য বললাম। কেন আপনার কেন দিনের বেলা মিস যাচ্ছে কেন? স্যার ক্লাস থেকে আর 1 ঘন্টা আগে দেখে ইনভাইট করতেছেন তো স্যার, তখন তো বাড়ি চলে 1 ঘন্টা আগে কেন? এটা তো প্রি ডিক্লেয়ার যে ডেইলি ক্লাস নেব, 10টায় ক্লাস নেব অথবা 11টায়। স্যার এই ডিক্লেয়ারটা তাহলে আমি জানি না, ওই দিন হয়তো বা ক্লাস করিনি এইজন্য। এটা প্রি ডিক্লেয়ার না? জি স্যার। কি স্যার প্রতিদিন জি স্যার। হ্যাঁ, প্রি ডিক্লেয়ার যে আমি ডেইলি ক্লাস নেব, সিআর কে বলা আছে, বাট আমি লিংকটা হয়তো বা কারণ রাত্রির বেলা আমি ব্যস্ত থাকি। 10টা আমি যদি কখনো বাইরে থেকে 10টা 10:30টায় ফিরার পর ফ্রেশ হই, ডিনার করে দেখা গেল 11টা 12টা বেজে যায়, অত রাতে আর লিংক দেই না, ঠিক আছে? এই কারণে সকালে লিংকটা দিচ্ছি। আপনার অনেক সময় ফ্রি আছে, কালকে মনে হয় আমি কালকে আগের দিন মনে লিংক দিয়েছিলাম নাকি না পরশুদিন, কবে যেন দিয়েছিলাম, মানে এই তো ডেইলি ক্লাস নিচ্ছি বলা আছে, তো এই কারণে তোমার না। আর দিনের বেলা ক্লাস এই কারণে নিতে হচ্ছে যে তোমাদের অনেক বন্ধুরাই তোমার রাত্রিবেলা ক্লাস করতে পারবে না, নেটওয়ার্ক সমস্যা, গ্রামে নেটওয়ার্ক সমস্যা। আমি বাড়িতে